ভাই আজকে আমরা অনেক পিপল, আমাদের মিষ্টি খাওয়া উচিত আপনার। হ্যাঁ, মাঝখানে একটু ক্লাস কিছু মিস হয়েছিল। আশা করছি এখন রেগুলার ক্লাস হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার হচ্ছে 107, 107 নম্বর পেজ। ভাই আমার কয়েকটা ম্যাথ ক্লাস মিসিং হয়েছে আর কি, আমি কি কোনো রেকর্ড পাইবো? আমাকে নক দিন আহ, টেলিগ্রামে। টেলিগ্রামে নক দিয়ে কোনগুলো মিস হয়েছে জানাবেন। ঠিক আছে। ঠিক আছে। 107 নম্বর পেজ থেকে শুরু টপিকটা, বাট আমরা প্রথমে মিন ভ্যালু থিওরামটা করবো। এরপর রুলস থিওরামটা পরে করবো। এখানে থিওরাম দুটো আছে, একটা মিন ভ্যালু ভাই- থিওরাম, রুলস ভাইয়া থিওরাম। ভাইয়া আমি আপনাকে নক দিয়ে রাখছিলাম কিন্তু জি জি ভাই, আমি পাই ক্লাস নাই। শেষ করার পরে দেখবো। হ্যাঁ, 113 আচ্ছা। নম্বর পেজ। 113 নম্বর পেজ সবাই খুলবেন বই থেকে। আমরা শুরু করব মিন ভ্যালু থিওরেম দিয়ে। এখান থেকে একটা অঙ্ক প্রায় সময় পরীক্ষা আসে, এবং সহজ একটা অঙ্ক আসে পরীক্ষায়। মাঝখানে আমি কয়েকটা ক্লাস মিস হয়েছিল, ওগুলোর আমাকে একটু সাথে কি টেলিগ্রামে এটা নক দিন। কানেক্টেড? টেলিগ্রামে নক বলছি দিন। না না না, এই ক্লাসটা কি ওগুলোর কানেক্টেড সাথে না। কানেক্টেড? কানেক্টেড না। প্রত্যেকটা টপিক আলাদা। শুধুমাত্র ডিফারেন্সিয়েট তো সব জায়গায় লাগবে। আর এই জন্য ডিফারেন্সিয়েট তো আপনাদেরকে প্রথম দিকে চেইন রুল পর্যন্ত বেসিক গুলো পড়ানো হয়েছে। এরপর থেকে প্রত্যেকটা টপিক আলাদা। শুধুমাত্র ডিফারেন্সিয়েটের বেসিক দরকার, বাট থিওরেম আলাদা। একটার সাথে একটা কোনো কানেকশন নেই। যে টপিক শুরু হবে সবার জন্য একই। আচ্ছা, তো ফার্স্ট আমরা মিন ভ্যালু থিওরেমটা কখন অ্যাপ্লাই করতে পারবো তা একটু জানি। নর্মালি মিন ভ্যালু থিওরেম হচ্ছে এরকম, যেটা বোঝাচ্ছে এটা গড় মান। যে কোনো একটা ফাংশন, যে কোনো একটা ফাংশনের গড় ভ্যালু, ওকে, গড় মানটা বের করতে হবে। যে কোনো একটা ফাংশনের গড় মান, ওকে। সেই গড় মানটা বের করার জন্য থিওরেম আছে। থিওরেম দুইটা, একটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম, একটা রুলস থিওরেম। তো আমরা আগে দেখব মিন ভ্যালু থিওরেমটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো কোন একটি ফাংশনের উপরে। অবশ্যই এটা ফাংশনের উপরে অ্যাপ্লাই করতে হবে। ধরেন একটা ফাংশন এভাবে আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3x + 4, দ্যাট ইজ এ ফাংশন। তো এই ফাংশনটা আমাদের দিতে পারে, বলা হবে এই ফাংশনের গড় ভ্যালু কত, গড় মানটা কত, মিন ভ্যালু কত। ওকে, এই মিন ভ্যালু বের করার জন্য আমরা কি অ্যাপ্লাই করব? মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করব। এখন আমি কি সরাসরি মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে পারবো যে কোনো ফাংশনের উপরে? অবশ্যই না। মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করতে হলে কয়েকটি কন্ডিশন আছে। আমি অর্থাৎ কোনো একটি ফাংশনের উপরে যদি আমি চাই যে আমি এই থিওরেমটা অ্যাপ্লাই করব, তো সেক্ষেত্রে কিছু কন্ডিশন আগে ফুলফিল করতে হবে। কন্ডিশন গুলো ফুলফিল করার পরে গিয়ে মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে ফার্স্ট আমি দেখাই যে কি কি কন্ডিশন আছে, কোন কোন কন্ডিশন গুলো ফুলফিল করতে পারলে আমরা মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করতে পারবো যে কোনো ফাংশনের উপরে। তো এখানে আপনারা দেখবেন 113 নম্বর পেজের শুরুতেই আপনার দেওয়া আছে। এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ মিন ভ্যালু থিওরেম। পরীক্ষা আসছিল, এটা এভাবে আসলে 2 লাইনটা লিখে দিতে হবে। স্টেটমেন্ট অর্থাৎ ওইটাই ঘুরে ফিরে ওই কন্ডিশন গুলো আর কি। এখানে কন্ডিশন হচ্ছে এটাই, প্রথম কন্ডিশনটা হচ্ছে, দেখবেন এখানে বলা আছে যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস। ফাংশনটা হইতে হবে কন্টিনিউয়াস। এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস। এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ফাংশন হইতে হবে ইন ক্লোজ ইন্টারভ্যাল। এটা আমি বুঝাবো আসলে এটা কি বোঝাচ্ছে। এরপর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল। 3 নম্বর কন্ডিশন হচ্ছে এফ অফ এ ইকুয়াল নট এফ অফ বি। এই 3টা কন্ডিশন আমাদের ফুলফিল করতে হবে। মাথায় রাখবেন মিন ভ্যালু থিওরেমের জন্য 3টি শর্ত। একটি হচ্ছে যেই ফাংশনের উপরে আমরা অ্যাপ্লাই করব সেই ফাংশনটি হতে হবে কি কন্টিনিউয়াস, ফাংশনটি হতে হবে ডিফারেন্সিয়েবল, এবং এফ অফ এ এবং এফ অফ বি
সমান হতে পারে, ইকুয়াল। ফার্স্ট আমরা জানবো আসলে এই ব্র্যাকেটটা দিয়ে কি বোঝাচ্ছে। দেখেন এখানে যে থার্ড ব্র্যাকেটের মতো এটাকে বলা হয়ে থাকে ক্লোজ ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের মতো এটার নাম হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। ইন্টারভ্যাল মানে একটা বিরতি, রেঞ্জ, মানে শুরু কোথায় শেষ কোথায়, ওপেন ইন্টারভ্যাল। যখন আমরা দেখবো ফার্স্ট ব্র্যাকেট বুঝতে হবে ওপেন ইন্টারভ্যাল, আর থার্ড ব্র্যাকেট দেখে কি বুঝতে হবে ক্লোজ ইন্টারভ্যাল। এটা আসলে কি মিন করে, যদি কোথাও বলা হয়, যদি এইভাবে দেখেন 2 4, তার মানে হচ্ছে 2 থেকে শুরু হবে 4 পর্যন্ত, 2 থেকে শুরু একেবারে 2 এর উপরে যা আছে লাইক 2.1, 2.2, এভাবে গিয়ে 3.9, দেন 4, একেবারে 2 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলো সংখ্যা এখানে কাউন্ট করতে হবে। অর্থাৎ এখানে এই প্রত্যেকটা কি আমার নাম্বার কনসিডার করতে হবে। কোথায় কিসের জন্য কনসিডার করব, এক্স এর ভ্যালু হিসেবে। এগুলো কিসের ভ্যালু, এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু হিসেবে টু টু তো নিজে অবশ্যই কনসিডার হবে, 4ও হবে, এবং 2 4 এর ভিতরে সকল সংখ্যাগুলো কনসিডার হবে। আর যদি 2 4 কে এভাবে দিত, ফার্স্ট ব্র্যাকেট দিত এভাবে, তাহলে এখানে 2 এবং 4 বাদ যাবে। 2 4 বাদ গিয়ে 2 বাদ যাবে, 4 বাদ যাবে। তাদের ভিতরে যে সংখ্যাগুলো আছে লাইক 2.1, 3.999, 4 এর আগ পর্যন্ত এই সবগুলো সংখ্যা কি হবে কাউন্ট করা যাবে বা কনসিডার করা যাবে। অর্থাৎ এটা দিয়ে বোঝাচ্ছে রেঞ্জ বা সীমানা, শুরু হবে কোথায় শেষ হবে কোথায়। যদি যদি আমাদের আবার বলছি থার্ড ব্র্যাকেটের মতো হয়, তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভিতরের সকল সংখ্যা কনসিডার করা যায়। আর যদি এমন হয় যে ফার্স্ট ব্র্যাকেটের মতো ওপেন ইন্টারভাল, তো সেক্ষেত্রে প্রথম এবং শেষ সংখ্যাটা বাদ দিয়ে ভিতরের সকল সংখ্যা কাউন্ট করতে হবে। দ্যাট মিনস এই সবগুলো সংখ্যা এক্স এর মান হিসেবে গণ্য হবে। এবার আসেন তাহলে, এটা মাথায় রাখতে হবে, ফাংশনটি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ক্লোজ ইন্টারভাল অবশ্যই রাখতে হবে, কখনো এখানে ওপেন ইন্টারভাল আনা যাবে না। ফাংশনটি কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আনতে হবে ক্লোজ ইন্টারভাল, আর ডিফারেন্সিয়েবল ক্ষেত্রে আনতে হবে ওপেন ইন্টারভাল। এবার আসি আমরা কন্টিনিউয়াস বলতে আসলে কি বোঝায়। আশা করি সবাই ক্লোজ এবং ওপেন নিয়ে বুঝতে পেরেছেন, বা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবেন। আমি এখন কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়েবল নিয়ে কথা বলবো। কন্টিনিউয়াস কোনটা, ধরুন আমি একটা ফাংশন লিখলাম এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2। আচ্ছা এবার আসেন, আমি যদি এখানে এক্স এর ভ্যালু বসাই, এক্স যদি আমি 1 বসাই, তাহলে একটা মান পাওয়া যাবে না। 1 স্কোয়ার 4, 1 minus 2, that means minus 3, minus 1, that means 3, একটা ভ্যালু পাওয়া গেছে। তাহলে আমি যখন এক্স এর জায়গায় সংখ্যা বা মান বসালাম, তখন আমি কিন্তু এফ অফ এক্স এর একটা ভ্যালু পেয়েছি। এফ অফ এক্স আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা। আমি যখন এক্স এর মান বসালাম, ওয়াই এর মান পেলাম। এক্স এর মান 1 বসালে ওয়াই এর মান 3 পাওয়া যায়, খুব ভালো। আমি যদি এক্স এর মান 2 বসাই, তাহলে একটা ভ্যালু পাবো। এক্স এর মান 2 বসালে ওয়াই এর একটা ভ্যালু পাওয়া যাবে। ওকে ফাইন। বাট আচ্ছা, এই মানটা কতটা বের করি আমরা, অথবা আমি যদি 2 না দেখি, আমি 3 দেখালাম, যে কোনো সংখ্যায় বসানো যাবে। আমি 3 দেখালাম, 3 বসালে একটা মান পাওয়া যাবে, ইজিলি একটা মান পাওয়া যাবে। এই যে 3 বসালাম এখানে, 3 বসালাম এখানে, তাহলে কত আসে, পুরো 5, নিচে হচ্ছে 1, দ্যাট মিনস 5। তাহলে দেখেন আমি যখন এক্স এর ভ্যালু 3 বসালাম, তখন পেলাম ওয়াই এর মান হচ্ছে 5। আর যদি আমি এক্স এর মান 2 বসাতাম, কি পেতাম দেখেন তো, 2 বসালে 2 স্কোয়ার 4, 2 minus 2, দ্যাট মিনস নিচে 0, উপরে 0। তাহলে কোনো ভ্যালু পাইছি আমরা সরাসরি, সরাসরি কোনো ভ্যালু আমরা পাই নাই। তাহলে যখন আমরা এক্স এর ভ্যালু 2 বসাচ্ছি, তখন কিন্তু আমরা ওয়াই এর ভ্যালুটা কিন্তু পাচ্ছি না। তাহলে এই ফাংশনটা কি হলো না, কন্টিনিউয়াস হলো না। কন্টিনিউয়াস মানে সেটাই বোঝায় আমি এক্স এর জায়গায় যে কোনো ভ্যালু বসাতে পারবো, এবং সেই ভ্যালু বসানোর জন্য ওয়াই এর মান পেতে হবে। মানে আমি এক্স এর যে মানই বসাই, ওয়াই এর মানটা পেতে হবে। যদি মানটা সবসময় পাওয়া যায়, দ্যাট ইজ কন্টিনিউয়াস ফাংশন।
আর যদি মানটা কখনো না পাওয়া যায়, ব্রেক হয়, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন। ফাংশনটি কন্টিনিউ করেনি। যদি গ্রাফ আকারে দেখানো যায়, দেখতে কিরকম দেখায়? মনে করেন এই যে স্যার ফাংশনটা, আরেকবার একটু রিপিট করেন স্যার। হ্যাঁ করছি, এই যে ফাংশনটা, এটা একটা ফাংশন। আমরা জানি যে কোনো ফাংশনের কি থাকে, তার গ্রাফ থাকে বা তাকে গ্রাফ আকারে, কার্ভ আকারে শো করা যায়। ধরেন আমি এদিকে তো আমরা জানি ওয়াই, এদিকে হচ্ছে আমার এক্স এর ভ্যালু। আমরা একটা ফাংশন দেখাচ্ছি, যেমন এটা এরকম একটা দিলাম আর কি, একটা এরকম একটা কার্ভ দিলাম। আচ্ছা, ওকে। তো খেয়াল করেন, মনে করেন এখানে হচ্ছে আমি যখন এক্স এর মান 1 বসাচ্ছি, এটা 1, এক্স এর মান আমি কি 1 বসালাম, এক্স এর ভ্যালু আমি এই যে এক্স এর ভ্যালু হরিজন্টাল 1 বসালাম, তখন আমরা একটা মান পেলাম, সেটা হচ্ছে ওয়াই এর মান কত পেলাম, 3 পেলাম। সাপোজ 3 হচ্ছে এখানে, 3 হচ্ছে এ বরাবর, এখানে 3। তাহলে আমি যখন কি একটা মান পেলাম, ওকে। আচ্ছা, এক্স এর মান 1 বসাইলে আমরা 3 মান পাবো, ধরলাম এটা হলো আমার 3, এটা আমার 3। আমি যখন এক্স এর ভ্যালু 1 বসালাম, তখন আমি কি পেলাম, 3 মান পেলাম। মানে এক্স এর মান 1 বসালে ওয়াই মান 3 পাওয়া যায়। আমি যখন এক্স এর মান 2 বসালাম, এটা আমার 2। দেখেন তো ওই সময় আমরা কি কোনো ভ্যালু পাইছি? আমরা কোনো ভ্যালু পাই নাই, এই যে কোনো ভ্যালু পাওয়া যায় না। আবার যখন আমি এক্স এর মান 3 বসাচ্ছি, তখন আমি একটা ভ্যালু পাচ্ছি, দ্যাট ইজ কত, দ্যাট ইজ 5। তো খেয়াল করেন, আমরা যখন এক্স এর যে কোনো ভ্যালু বসাই, তখন আমরা ওয়াই এর যে কোনো ভ্যালু পাচ্ছি। আর যখন আমরা এক্স এর মানটা 2 বসালাম, ঠিক ওই সময় কিন্তু আমরা কি পেলাম, কোনো মান পাইনি। কারণ মানটা কি আসে বলেন তো, 0/0 আসে। 0/0 কোনো মান নির্দেশ করে না। এটা কি, এটা হচ্ছে আনডিফাইন্ড। তাহলে এই 0/0 আসলো, তার মানে আমরা কোনো ভ্যালু পাই নাই, সরাসরি এখানে কোনো মান পাইনি, ওয়াই কোনো মান পাওয়া যায়নি। তাহলে এখানে এখানে ব্রেক হয়েছে না, এই যে ব্রেক, কোনো মান নাই, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন। তাহলে যখন কোনো একটি ফাংশন কন্টিনিউয়াস হবে, দেখতে কেমন হবে, এরকম। কোথাও কি কোনো ব্রেক আছে, কোনো ব্রেক আছে, কোনো ব্রেক নাই। সব জায়গায় কি, প্রত্যেকটা পয়েন্টে আমার কি আছে, মান আছে, প্রত্যেকটা পয়েন্টে কি আছে, ভ্যালু আছে, কোনো ব্রেক হয়নি। সবাই কি বুঝছেন কন্টিনিউয়াস ফাংশনটা কি জিনিস? জি স্যার, বোঝা গিয়েছে। সিম্পল ব্যাপার। ভাই তাহলে এক্স এর মোটামুটি একটু সামারি দিলে ভালো হয়। কোন কি জিনিস, কন্টিনিউয়াস কথাটা? ভাই একটু প্রশ্ন ছিল তো। হ্যাঁ বলেন। একটু প্রথম থেকে বললে একটু ভালো হতো। প্রথম থেকে শুরু করলাম, যে 1 নাম্বার থেকে শুরু করলাম, অ্যাকুরেট কন্টিনিউয়াস, এখান থেকে শুরু করলাম। হ্যাঁ, তাহলে আমি আবার বলি, দেখেন। আচ্ছা, আমি বলি, সবাই একটু শোনেন, সাউন্ড অফ রাখেন। এই, আচ্ছা, তাহলে এখানে যে কোনো একটি ফাংশন, সাউন্ডটা কাইন্ডলি অফ একটা রাখেন। প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন। এখানে কি যে যে ফাংশন গুলো দেওয়া থাকবে, এখানে কি বলবে যে মানে বের করতে বলবে এটা কন্টিনিউয়াস নাকি না, সেটা সেটা পড়বেন, সেটা ডিফারেন্সিয়েবল? আমি এখন কোনো কিছু বলি নাই, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আপনি আগে আগে আলাদা করতে দেন আগে একটা কন্টিনিউয়াস বুঝছেন কিনা সেটা বলেন, কন্টিনিউয়াস ফাংশন বুঝছি কিনা সেটা বলেন, কি বের করতে হবে তা জি। নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবার বলি শুনেন, যে কোনো ফাংশন, যে কোনো একটি ফাংশন, সেই ফাংশনে এক্স এর মান বসালে ওয়াই এর মান পাওয়া যেতে হবে। মান পাওয়া গেলে সেটা কন্টিনিউয়াস, না পাওয়া গেলে ডিসকন্টিনিউয়াস। খুব সিম্পল কথা না? একটা মান আছে এরকম, x²-4, আমি এই এক্স এর জায়গায় যে মানে বসাই, ইচ্ছে মতো মান বসালাম, মনে করেন যে মানে বসাই, সেই মানের জন্য ওয়াই এর একটা মান পাওয়া যাবে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। মান না পাওয়া গেলে ডিসকন্টিনিউয়াস। এই কথাটা কি বুঝছেন আপনারা? জি স্যার। এখন কথা হচ্ছে, তাহলে আমরা আমরা কিভাবে বুঝবো এটা কন্টিনিউয়াস কতক্ষণ হবে? মানে এই সংখ্যাগুলো আমি কয়টা পর্যন্ত মান বসে চেক করব? এটা তো পসিবল। তাহলে ওরা আমাদের কি দিবে, একটা মান দিয়ে দিবে না, একটা রেঞ্জ দিবে, যে এই মানগুলোর জন্য। তেমনি যদি আমাকে বলা হয় এরকম, যে আমাকে বলা হয় একটা ফাংশন দিল, আর আমাকে বললো যে 2, 4, তার মানে কি বলেন তো, এক্স এর মান কত থেকে কত, দেখি আপনারা বলেন। 2 থেকে 4 তাহলে এক্স এর মানটা হচ্ছে 2 থেকে শুরু করে যতগুলো সংখ্যা পাওয়া যাবে 4 এর ভিতরে, সবগুলো সহ। সাউন্ড গুলো কাইন্ডলি অফ রাখেন সবাই প্লিজ, 4 পর্যন্ত। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2 থেকে শুরু করে 4 পর্যন্ত। 2 হতে পারে, 2.1 হতে পারে, 3 হতে পারে, 3.1। কত হচ্ছে 2 থেকে শুরু, 4 পর্যন্ত, ভিতরে সকল সংখ্যা,
এই প্রত্যেকটা সংখ্যার জন্যই আমি যখনই প্রত্যেকটা সংখ্যা এক্স এর জায়গায় বসাবো ওখানে ওয়াই এর মানটা পাওয়া যেতে হবে। পাওয়া গেলে হচ্ছে কন্টিনিউয়াস। যদি একটা না পাওয়া যায়, যদি একটাও না পাওয়া যায়, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস। সিম্পল কথা গেল এটা। তো সবাই আশা করি এখন বুঝতে পেরেছেন। আর এখানে যে বললেন 2.1 2.2 এইরকম বসামো কেন? এটা কেমনে বুঝবো যে এগুলা বসান লাগবো? কারণ এটা যেহেতু এখানে কি 2 মানিটা স্টার্ট শুরু হলো, 4 মানি এন্ড শেষ হলো, 2 থেকে 4 এর ভিতরে আরো সংখ্যা আছে না? 2.1 এটা কি 2 4 এর ভিতরে আছে না? বলেন। 2.2 2 আর 4 এর ভিতরে আছে না? আমি যদি বলি 1.9 আমি কি বসাতে পারবো? পারবো না। না। কেন? শুরু 2 থেকে 1.9 তো বাইরে। এটাই। আর যদিও অঙ্কের ক্ষেত্রে আমরা তো এতগুলো মান বসাবো না। আমরা কি বারবার 2.1 2.2 এভাবে বসাবো না তো। এটা তো বোঝানোর জন্য বলা। তখন আচ্ছা। আমাদের টেকনিক আছে। টেকনিক্যালি আমরা বুঝতে পারবো কোনটা ডিসকন্টিনিউ কোনটা কন্টিনিউয়াস। এভাবে মান বসিয়ে চেক করতে হবে না। আচ্ছা, তাহলে আচ্ছা গেল। ঠিক। আমরা বুঝতে পারলাম কন্টিনিউয়াস ফাংশন মানে হচ্ছে ভ্যালু পেতে হবে। এক্স এর মান বসালে মান পাওয়া গেলে কন্টিনিউয়াস, না পাওয়া গেলে ডিসকন্টিনিউয়াস। তাহলে প্রথম শর্ত হচ্ছে ফাংশনটি অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। কন্টিনিউয়াস হলেই সেখানে আমরা এই 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 থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। এবার আসলে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। অর্থাৎ প্রথমে যে ফাংশনটা আপনাকে দিবে এফ অফ এক্স, ধরুন আপনাকে কি দিল? আপনাকে দিল এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x, এটা দিল আপনাকে। সিম্পল ফাংশন দিল। এখন এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল মানে কি? প্রথমত ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলাম, করার পরে আমি একটা ফাংশন পাচ্ছি না, একটা নতুন ফাংশন আসছে। ওকে, তাহলে প্রথম কাজটা হচ্ছে ফাংশনটাকে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে এবার দেখতে হবে, দেখুন কি লেখা আছে এখানে, ওপেন ইন্টারভ্যাল। ফাংশন যেগুলো থাকে ওগুলো সবগুলোকে ডিফারেন্সিয়েট করতে হবে প্রথমে নাকি? একটাই ফাংশন দিবে আপনাকে, সবগুলো করতে পারবেন। একটা ফাংশন দিবে, ওটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে আপনাকে এখানে পাশে এভাবে দেয় 2 4। তাহলে এখন বলেন তো এই এক্স এর জায়গায় আমরা কোন মানগুলো বসাতে পারবো এখানে? 2 এর পর থেকে 4 এর আগ পর্যন্ত। হ্যাঁ, 2 পারবো না, 4ও পারবো না। 2 ছাড়া, 4 ছাড়া ভিতরের সবগুলো সংখ্যা বসিয়ে আবারও চেক করব। কাইন্ডলি সাউন্ড গুলো বন্ধ রাখতে হবে। আচ্ছা, এই জিনিসটা আপনারা তো জানেন, আপনারা তো এক্সপিরিয়েন্স হয়ে গেছেন অলরেডি, আপনারা ক্লাস করছেন অনেকদিন ধরে। এটা স্মার্ট হতে হবে না? একটু প্রশ্ন করার পরে আপনারা কি সাউন্ড অফ করে ফেলবেন। প্রশ্ন করতে হলে আবার সাউন্ড অন করে প্রশ্ন করবেন, সমস্যা কি? আদিত মিয়া গান মিউট করে দেন একবারে। হ্যাঁ, একটু কাইন্ডলি মিউট করে দেন প্লিজ। দেখেন 2 4 এই এখন দুইটা, কনসেন্ট্রেট অবস্থা। এই দুইটার ভিতরে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমরা এক্স এর মধ্যে মান বসাবো। মান বসালে আবারও যদি আমরা এখন এটার যদি ভ্যালু পাই, তাহলে ডিফারেন্সিয়েবল। তাহলে কি কাজ কিন্তু একই, পার্থক্য হচ্ছে প্রথমটাতে সরাসরি এক্স এর মান বসাতাম, আর সেকেন্ডটাতে কি করতে হবে? আগে ডিফারেন্সিয়েট করতে হবে, তারপর এক্স এর মান বসাতে হবে। সবাই কি ব্যাপারটা বুঝছেন? দুটোই সেম জিনিস। প্রথমটাতে এক্স এর মান সরাসরি বসাতে হবে, আর 2 নাম্বারটাতে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করার পরে যে ফাংশনটা হবে ওখানে আমরা এক্স এর মান বসাতে পারবো। কোত্থেকে? 2 বাদ দিয়ে 2.1 ও চাইলে বসানো যাবে, 3.9 পর্যন্ত সবগুলি মানে কি বসানো যাবে। যেগুলো মানগুলো যদি ক্লোজ ইন্টারভ্যালে দেয় তাহলে তো ডিফারেন্সিয়েট করার প্রয়োজন নাই নাকি? আমি এটা বলতে চাইছি। না, ক্লোজ ইন্টারভ্যাল শুধুমাত্র কন্টিনিউয়াস এর জন্য, আর ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ডিফারেন্সিয়েবলের জন্য, দুটো আলাদা। আমাকে তো ওরা শুধু রেঞ্জ দিবে, রেঞ্জ 2 4 দিল, এটাকে আমার একবার ধরতে হবে ক্লোজ, আর একবার ধরতে হবে ওপেন। ক্লিয়ার? আচ্ছা, না, তাহলে এখানে কত প্রশ্নটা করছি আমি, যদি ওপেন ইন্টারভ্যাল দেয় তখনই ডিফারেন্সিয়েট করব, যখন ক্লোজ ইন্টারভ্যাল দিবে তখন প্রয়োজন নাই। না, ক্লোজ ইন্টারভ্যাল শুধু কন্টিনিউয়াস নরমাল ফাংশনের জন্য, আর ওপেন ইন্টারভ্যাল হচ্ছে ডিফারেন্সিয়েটের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখেন আমরা 2 আর 4 বাদ দিয়ে ভিতরে সবগুলো সংখ্যা যদি এক্স এর জায়গায় বসাতে পারতাম, তাহলে এফ অফ প্রাইম এক্স এর মান পাওয়া যেত। এটা এই মান পাওয়া গেলে ডিফারেন্সিয়েবল। এই যে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, যদি মান পাওয়া যায়। আর মান না পাওয়া গেলে ডিফারেন্সিয়েবল না। এটা আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দুটা শর্ত বুঝতে পারলাম। 3 নম্বর শর্ত খুবই সিম্পল, এফ অফ এ আর এফ অফ বি সমান হতে পারবে না। এফ অফ এ মানে কি? এর এ মানে কোনটা? এ মানে প্রথম সংখ্যাটা। যেমন এখানে 2 4 দিলে 2 হচ্ছে কি কার মান? এ এর মান। 4 কার মান? বি এর মান। তাহলে এফ অফ এ মানে কি? আমি যখন এক্স এর জায়গায় 2 বসাবো তখন এফ অফ এ মান পাওয়া যাবে। আমি যখন এক্স এর জায়গায় 4 বসাবো এফ অফ বি এর মান পাওয়া যাবে। দুইটার ভ্যালু কি সমান হতে পারবে না। সমান হতে না হলে
তখন শর্ত ফিল আপ করবে, সমান হয়ে গেলে তখন আর এই থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এই তিনটা ভাই শর্ত ফিল আপ নাম্বারটা একটু আরেকবার ব্রিফিং করো তো, নাম্বারটা হ্যাঁ একটু। করছি দেখেন। আচ্ছা, ধরেন এখানে আমাকে ওরা দিল, ওরা অঙ্কে দিল এইভাবে 2 4। তো এটা মানে কি? এটা মানে হচ্ছে এ বি, মানে এ সমান 2 আর বি সমান কত 4। এ সমান বি 2 আর বি সমান 4 দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে। তাহলে আমরা আমাদের ফাংশন দেওয়া আছে মনে করেন এটা। ওকে, তাহলে আমি যদি প্রথমে চাই এফ অফ এ এর মান বের করতে হবে, তো এফ অফ এ বলেন এ সমান কত 2। তাহলে যেখানে যেখানে আমার এক্স সেখানে কি বসবে এখন 2 বসবে। এখন বুঝছেন? তাহলে এই -4 আসছে না? একইভাবে মানে এফ অফ এ এর মান কত পেয়েছি -4 পেয়েছি। একইভাবে এক্স জায়গায় এরপরে কি বসাবো বি এর মান 4 বসাবো। তখন যদি -4 পেয়ে যাই সমান হলে শর্ত ফিল আপ করবে না, সমান হতে পারবে না। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন দেখব যদি তিনটা শর্তই ফিল আপ করলো, মনে করে তিনটা শর্ত ফিল আপ করার পরে তাহলে আমরা কি করব? তখন আমরা মিন ভ্যালু থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। তো মিন ভ্যালু থিওরামটা কোনটা? তো মিন ভ্যালু থিওরামটা এখনো দেখেনি আপনাদের এখন জাস্ট দেখিয়েছি শর্তগুলো যে মিন ভ্যালু থিওরামটা কখন অ্যাপ্লাই করা যাবে। তো শর্তটা হচ্ছে এফ অফ ভাইয়া বি। তিনটা ভ্যালু, তিনটা মান নাকি বলেন একসাথে হবে নাকি বলেন না? আমি ভাই এখন কি বললাম আমি বুঝলাম না, আবার বলেন কি প্রশ্ন করলাম বুঝিনি, বলেন তো আবার। তিনটা মান না, তিনটা তিনটা শর্ত বৈশিষ্ট্য। যখন মিলে যাবে, তিনটা শর্ত যখন মিলে যাবে কথা বলেন না? হ্যাঁ, যখন এই তিনটা শর্ত স্যাটিসফাই করবে তখন থিওরামটা অ্যাপ্লাই করা যায়, এটাই বললাম। তিনটা শর্ত কিভাবে মিলবে? ওরে ভাই কি বল এতক্ষণ কি বললাম, এই যে যখন এগুলো এটা প্রথমটা কন্টিনিউয়াস হবে, এরপর ডিফারেন্সিয়েবল হবে, দুইটা মান সমান হবে না, যখন শর্তগুলো আমাদেরকে ফুলফিল করলো, শর্তগুলো মেনে নিল, তখনই আমরা কি করব থিওরামটা অ্যাপ্লাই করতে পারবো। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, একটা করলে বোঝা যাবে আসলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে দেখেন এইটা হচ্ছে থিওরাম, এই থিওরামটা প্রমাণ হয়ে আসছে, এখানে তো প্রমাণ করার কিছু নেই। এটা আমরা সরাসরি এটা অ্যাপ্লাই, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। এটাই থিওরাম, এটা সূত্র, এটা অ্যাপ্লাই করতে পারবো। এখানে খেয়াল করেন এফ অফ বি কোনটা, এফ অফ বিটা এটা, মানে বি মানে কোনটা, বি এর ভ্যালু বসালে এফ অফ বি মান পাবো। এফ অফ এ কোনটা, এ এর ভ্যালু বসালে এফ অফ এ এর মান পাবো। বি মাইনাস বি থেকে বাদ দিলে বি মাইনাস এ পাওয়া যাচ্ছে। এফ অফ প্রাইম মানে কি? এফ অফ প্রাইম মানে ডিফারেন্সিয়েট, এফ অফ এক্স কে একবার ডিফারেন্সিয়েট করলে এফ অফ প্রাইম হবে। আর সিটা কোনটা, সিটা এক্স এর ভ্যালু, সি একটা কনস্ট্যান্ট ভ্যালু আর কি, সি একটা কনস্ট্যান্ট ভ্যালু যার নাম যাকে আমরা এক্স এর ভ্যালু এখানে সি দিয়ে প্রকাশ করবো। আচ্ছা, তাহলে আমরা এই থিওরামটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যখন তিনটি শর্ত ফুলফিল করবে। আমরা একটা অঙ্ক শুরু করছি, প্রথম অঙ্কটা দিয়ে শুরু করছি। এখানে আসলে সবগুলো অঙ্ক একই রকম, একটা অঙ্ক ভালো করে বুঝতে পারলে আপনি সবগুলো অঙ্ক করতে পারবেন, আমার কিছু নাই না। ওকে, তাহলে আমি শুরু করলাম 1 নম্বর অঙ্ক দিয়ে। 2 নম্বর যে প্রশ্নটা অঙ্কটা আছে, এখানে কোয়েশ্চেন বলছে এভাবে, ফাইন্ড the value of C from ভাইয়া the পেজ নাম্বার কত? 113 from the mean value theorem। তাহলে ওরা বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ সি, সি মানে কোনটা, ওই কনস্ট্যান্ট ভ্যালুটা, ওই থিওরেমের ভিতরে যেটা আছে এই সি এর ভ্যালুটা বের করতে হবে। সি মানে একটা সংখ্যা, কনস্ট্যান্ট ভ্যালু, সি এর মানটা বের করতে হবে ফ্রম দ্য মিন ভ্যালু থিওরেম, মানে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করার মাধ্যমে সি এর মান বের করতে হবে। এখন মনে আছে আপনাদের মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করতে গেলে আগে আগে শর্তগুলো ফিল করতে হবে না? তো আমাদেরকে যে ফাংশনটা এখানে জি। ফাংশনটা কি, 1 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্কে ফাংশন দেওয়া আছে এরকম যে এফ অফ এক্স ইকুয়াল টু -2x+3 আর 5x-2 এবং দেওয়া আছে সাথে ক্লোজ ইন্টারভ্যাল 1-4 এইভাবে দেওয়া আছে। তাহলে প্রথমটা করি আগে। এই ফাংশনটা দেওয়া হলো ক্লোজ ইন্টারভ্যাল মানে রেঞ্জ দিয়েছে আমাকে, রেঞ্জ কত 1 থেকে 4। বলুন তো এখানে এর মান কত, এর মান কি দেওয়া আছে 1, আর বির মান দেওয়া আছে 4। বাহ, গেল, ফাইন। তাহলে প্রথম কাজটা হচ্ছে
আগে আমাদেরকে এই তিনটি শর্ত দেখানো, তিনটি শর্ত ফুলফিল করবে না, করবে কিনা। তো ফার্স্ট আমরা সরাসরি আগে একবার যদি আপনাদেরকে, যদিও দেখানো দরকার নেই, চেক করে দেখাই আপনাদেরকে। তারপর বলেন তো, আমি কন্টিনিউয়াসটা প্রমাণ করার জন্য এখানে যে ক্লোজ ইন্টারভ্যাল, আমরা মান 1 থেকে 4 পর্যন্ত সবগুলো সংখ্যাই বসিয়ে চেক করতে পারি। 1 থেকে শুরু করে 4 পর্যন্ত সবগুলো মান এক্স এর জায়গায় বসিয়ে চেক করতে পারি। প্রথমে ধরেন আমি যদি দেখাই 1 যদি বসাই এখানে ফাংশনের মধ্যে, যে 1 বসাই, তো এখানে কি সংখ্যা পাওয়া যাচ্ছে? পাওয়া গেছে না? রিয়েল ভ্যালু পাওয়া গেছে। তার মানে কি ফাংশনটি এখনো পর্যন্ত কন্টিনিউয়াস। এভাবে যদি আপনি এখানে আমাদের তো সবগুলো মান বসে মানে না বসে করে একটাও করতে মান সময় বসাতে লাগবে। হবে না, কোনো সমস্যা নেই। দেখেন এখানে 1 বসালেও মান পাওয়া যায়, 2 বসালেও মান পাওয়া যাবে, 3 বসালেও মান পাওয়া যাবে, ইভেন 4 বসালেও মান পাওয়া যায়। কিভাবে বুঝবেন আপনি? দেখেন, আপনি সবগুলো সংখ্যা তো বারবার বসেই চেক করা দরকার নেই। তো দেখবেন এই ফাংশনটার মান কখন পাওয়া যাবে না, যখন যদি কোনোভাবে নিচে 0 চলে আসে। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কি হয় বলেন তো? জিরো। অসংজ্ঞায় 0 হয়, অসংজ্ঞায়িত হয়ে যাবে না? ইনফিনিটি লিমিট কি ইরর পড়েছেন ইরর গেছেন গত ইরর হয় আর কি। ক্লাস হতে করালাম? 0 অসংজ্ঞায়িত। কিভাবে হয়? 0 দিয়ে 5 কে ভাগ করলে কি 0 হবে? তারপর লিমিট পড়ছেন না আপনারা? কি বলে? হ্যাঁ ইরর হবে, মানে এটা অসংজ্ঞায়িত। এটা কি অসংজ্ঞায়িত না? এরর না? এটা কি ইনফিনিটি চলে আসবে। আচ্ছা, তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমরা যে খেয়াল করব, কোনোভাবে যদি কোনো ভগ্নাংশ দেওয়া হয় ফাংশন হিসেবে, তাহলে নিচে কোনোভাবে 0 আসে কিনা। যদি 0 আসে তাহলে কন্টিনিউয়াস হবে না, মানে মান পাওয়া যাবে না। যদি কোনোভাবে 0 আসে, তাহলে দেখেন তো এই এক্স এর জায়গায় যদি আমরা এই মানগুলো বসাই, নিচে কি কোনো কারণে 0 সম্ভাবনা আছে বলেন তো? কোনোভাবে না, এখানে সম্ভাবনা নেই। জিরোর সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই, কারণ 1 বসালেও 3 থাকবে, 2 বসালে 7 থাকবে, 3 বসালে 13 থাকবে, 4 বসালে 18 থাকবে। অর্থাৎ কোনোভাবে নিচে 0 সম্ভাবনা নাই। যেহেতু নিচে 0 আর সম্ভাবনা নাই, তাহলে আমরা টেনশন করা দরকার নাই, এটা সরাসরি কি কন্টিনিউয়াস। সরাসরি আমরা লিখব f of x is continuous। অবশ্যই ক্লোজ ইন্টারভ্যাল দেখাতে হবে সাথে, ক্লোজ ইন্টারভ্যাল 1 4। তাহলে 1 4 এর জন্য আর কি, 1 এবং 4 এর জন্য এই ফাংশনটি কন্টিনিউয়াস। এক নম্বর শর্ত দেখালাম। এখানে আপনি চাইলে একটা মান বসিয়ে দেখাতে পারেন। যেমন আপনি চাইলে একটা মান বসাতে পারেন যে এক্স এর ভ্যালু যদি কত হয়, 1 হয়, তাহলে ফাংশনটা বসিয়ে আপনি ওই যে এই মানটা বের করে দেখালাম না, এই একটা মান আপনি বের করে দেখাতে পারেন। বাট দেখানোটা ইম্পর্টেন্ট না, আপনি বুঝতে পারলেই হলো যে ফাংশনটি কন্টিনিউয়াস কিনা। ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ফাংশনগুলো আমাদের দেওয়া হবে অঙ্কে, ম্যাক্সিমামে কন্টিনিউয়াস হবে। তারপরেও আপনি টেকনিক্যালি বুঝে নেবেন যে ফাংশনটি কন্টিনিউয়াস হবে কিনা। যেমন আমি এখন দেখালাম, যদি ভগ্নাংশ হয় আপনারা খেয়াল করবেন নিচে কোনোভাবে 0 আসে কিনা। যদি 0 না আসে তাহলে কন্টিনিউয়াস, 0 আসলে কন্টিনিউয়াস হবে না। যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে চেক করে নেই, যদি কন্টিনিউয়াস না হয়, তখন আর মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করা যাবে না, লিখে দিতে হবে মিন ভ্যালু থিওরেম ইজ নট অ্যাপ্লিকেবল। অঙ্ক এখানে শেষ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা 1 নম্বর শর্ত ফিল আপ করলাম যে f of x is continuous in close interval 1 to 4 গেল। এবার 2 নম্বরটা, 2 নম্বর শর্তটা ফিল আপ করতে হলে 2 নম্বর শর্ত কি ছিল বলেন তো? f of x is differentiable। কি বলেছিলাম? প্রথমটা সরাসরি মান বসানো, দ্বিতীয়টা কিন্তু আগে ডিফারেন্সিয়েট করতে হয়। ডিফারেন্সিয়েবল প্রমাণ করতে গেলে আগে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে বলেন আমাদের ফাংশনটা দেওয়া ছিল, এখানে গিভেন ফাংশন হচ্ছে f of x equal to minus 2x plus 3 5x minus 2। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি f of prime x, এটা কোন সূত্র বলেন তো? u by v এর সূত্র, বলে v স্কয়ার, v কে রেখে দিব এখানে, u কে ডিফারেন্সিয়েট করলে -2, সূত্রের জন্য মাইনাস, তারপর হচ্ছে minus 2x plus 3। ডিভাইডেড ডিফারেন্সিয়েট করা ছাড়া যদি মান বসাই দেখি তাহলে হবে? না, হবে না।
আগে ডিফারেন্সিয়েট করার পরে যে ফাংশনটা আসবে তার জায়গায় মান বসাতে হবে, তখন ডিফারেন্সিয়েবল বলা হয়। আচ্ছা, তাহলে আমরা যখনই সূত্র অ্যাপ্লাই করলাম, ফাইনালি রেজাল্ট পাচ্ছি এখানে -11 ডিভাইড বাই ভাই 2 নাম্বার দিলে ফার্স্ট ব্র্যাকেট হওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ হবে তো, আমি তো এখনো 2 নম্বর তো দেখাইনি, দেখাইছি নাকি? আমি তো আগে ডিফারেন্সিয়েট করছি। আচ্ছা, তাহলে মান আমরা তুলতে নেই। আমরা যখন ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করার পরে আমরা একটা ফাংশন পাইলাম। এখন যে ফাংশনটা পাওয়া গেল, এই ফাংশনে এখন আমরা এক্স এর জায়গায় মান বসিয়ে চেক করব 2 নম্বর শর্তটা ফিল আপ করে কিনা। আবারও দেখেন ভগ্নাংশ আসছে না, তো ভগ্নাংশ আসা মানে কি, দেখতে হবে নিচে কোনোভাবে জিরো সম্ভাবনা আছে কিনা আসার। আমাদের এক্স এর ভ্যালু কি বলেন তো, এখানে এক্স এর ভ্যালু কোনটা কোনটা হবে? এখানে দেওয়া আছে 1 4, তাহলে 1 4 কি নিতে 1 পারবো? আর 4 বাদ দিয়ে। রাইট, এই তো বুঝতে পারছি। তাহলে ফার্স্ট ব্র্যাকেটে যেহেতু যেহেতু ডিফারেন্সিয়েবলটা কি ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 1 আর 4 আছে, তাহলে 1 4 বাদ দিয়ে ভিতরে সকল সংখ্যা ধরলাম, এখানে আবার 2 থেকে শুরু করে 2 থেকে 3 পর্যন্ত 3, এই 2 3 এই সংখ্যাগুলো যদি কোনো কারণে বসান এখানে, কোনোভাবে কি আপনার জিরো সম্ভাবনা আছে বলেন? না ভাই, সম্ভাবনা নেই। বাট যদি যদি এখানে এমন হইতো, মনে করেন 2x - 2 আছে নিচে, ওকে, আর আপনাকে বললো ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে 2, তাহলে বলেন তো এখানে কি নিচে জিরো সম্ভাবনা আছে আসার? আছে। জিরোর ভিতরে 1 আছে না? আপনি যখন 1 বসাবেন তখন কি হবে, নিচে জিরো হবে কিনা? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা টেকনিক্যালি বুঝে নেব নিচে কোনোভাবে জিরো সম্ভাবনা আছে কিনা। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে নিচের যে রাশিটা আছে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন দুইটা সমান হলে তো জিরো হয়ে যাবে, বিয়োগ করি জিরো হয়ে যাবে, কিন্তু এখানে কোনোভাবে এভাবে আসতেছে না। তার মানে বুঝে গেল এটাও কি সব মান পাওয়া যাবে, এটা ডিফারেন্সিয়েবল। তো সুতরাং আমরা লিখবো 2 নম্বর শর্ত। -11 হলে বুঝি নাই? -11 ভাগ 5x - 2x স্কয়ার। হ্যাঁ, হোল স্কয়ার আর কি, এই মানটা আসছে, এগুলো ক্যালকুলেশন করলে এই মানটা আসবে আর কি। নাকি মান বসানো হয়েছে? মান বসানো হয়েছে। আমি তো কোনো মানে বসাইনি, আমি তো ক্যালকুলেশন করলাম, এই যে ক্যালকুলেশন করার পরে এই মানটা পাইলাম। এখানে তো এক্স আছে না, মান কোথায় বসালাম? ওকে, সিম্পলিফাই করলে এই মানটা আসবে। এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, মান তো বসাবো এটার মধ্যে যেটা পাইলাম, তো মান তো আর বসে দেখানোর প্রয়োজন নাই। এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল, মানে 1 4। মাথায় রাখতে হবে এখানে ভুলটা করা যাবে না, অনেকে ভুলটা করে ফেলে, সেটা হচ্ছে ইন্টারভ্যাল গুলো ভুল করে ফেলে। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে অলওয়েজ ক্লোজড, আর ডিফারেন্সিয়েবল হতে অলওয়েজ কি ওপেন। এখানে ভুল করলে নাম্বার কাটবে, মেন কথা হচ্ছে, মানের কোনো পরিবর্তন হবে না। মানে কোনো পরিবর্তন হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা শর্ত দেখলাম, দুইটা ফুলফিল করলো, যে মান এখানে আসবে, মান পাওয়া যাবে। ওকে, এবার 3 নাম্বারটা, 3 নাম্বার শর্ত কি ছিল বলেন তো? এফ অফ এ আর এফ অফ বি সমান হতে হবে। তো সমান হতে হলে আগে মান বসে চেক করতে হবে না? এফ অফ এ এর ভাই মান আমার কি? একটা প্রশ্ন আছে ভাইয়া। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? এখানে 5x x এর মানটা যদি আমি 2.4 বসাই হুম, তাহলে কি হবে? ওপেন বসান ইন্টারভ্যাল। মান আপনি যতই বসান, এখানে 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 কি 2 না? এখানে কোনোভাবে কি 2 আসার সম্ভাবনা আছে? মানে 0 কখন হবে? যখন এই হ্যাঁ, জায়গায় আমি 2 হবে। আমি এটাই বলতেছি, আমি যদি এখানে 5x এর মান যদি 2.4 বসাই যতই বসান তাহলে এটার মান 0 তো আসবে কত না, আসবে? কারণ এটা 5 মানে আছে। এটা যদি আমি এইভাবে দেই যে 5 ইন্টু 12/5, বুঝি না, 5 ইন্টু 12 12/5 এখানে একমাত্র 0.4 হইলে হয়তো আর কি, এখানে তো মান তো 1 আছে। কি হবে, কি হবে বসালে কি হবে? 12 - ও 2 এটা একটা ভ্যালু পাওয়া যায়, হ্যাঁ। কোনোভাবে, মানে এটা তো কোনোভাবে সম্ভব না, কারণ এটার এক্স এর পাশের সংখ্যাটা বড় 2 থেকে, বুঝতে পারছেন? এই যে এটা 2 না, এটা 2, আমার তো যদি 0 করতে হয় এই জায়গায় আমাকে 2 বানাইতে হবে। 2 কি কখনো হবে? কারণ এক্স এর ভ্যালু তো যেটা আছে সেটা 5 এর সাথে গুণ করতে হবে, বুঝতে ও পারছেন? হ্যাঁ, যদি এখানে শুধুমাত্র তো স্যার কোনো কিছু গুণ না করে বড় হচ্ছে, গুণ করলে তো আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, কথা হচ্ছে এটা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কোনোভাবে নিচে 0 আসার সম্ভাবনা নাই। বুঝি নাই, বুঝি নাই। একবার ডিফারেন্সিয়েশন করে মানগুলো বসে দেখবো অর্থাৎ জিরো আছে কিনা।
হ্যাঁ, একবার ডিফারেন্সিয়েট করে মানগুলো আপনি দেখবেন, মান বসালে কি অবস্থা হইতে পারে চিন্তা করবেন, টেকনিক্যালি বুঝবেন। আচ্ছা, কিন্তু প্রথম শর্তে কিন্তু ডিফারেন্সিয়েট করিনি। প্রথম শর্ত হচ্ছে এফ অফ এক্স কন্টিনিউয়াস, মানে সরাসরি ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, তখন হচ্ছে সরাসরি মান বসে দেখবো। আর মাইনাস এরকম কেমনে আসলো? আমি এটাকে মানে বুঝতে পারিনি জিনিসটা। এটা সিম্পলিফাই করা হয়েছে ভাই, যে 5x কে 2 দিয়ে গুণ করা, 2 দিয়ে 2 দিয়ে গুণ করা, 2 5 গুণ করা, 3 5 গুণ করা, যোগ বিয়োগ করা, তারপর আসে। বুঝছেন? আসবে এটা? আচ্ছা। হ্যাঁ, আসবে না কেন? অবশ্যই আসবে তো। আপনি করে দেখেন না আসে কিনা। এখন যদি আমি এখানে যোগ বিয়োগ করাই, তাহলে আমরা আগাতে পারবো না, তাই না? না ঠিক আছে, আমি করে নিতে পারবো। ঠিক আছে। তাহলে আমরা দুইটা শর্ত দেখালাম। এখন 3 নম্বর শর্ত কি? এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয় কিনা দেখবো। তো ফার্স্ট আমরা এফ অফ এ এর মান বের করি। তাহলে এফ অফ এ যে কথা, এফ অফ এ সমান কি পেয়েছি বলো তো? এ সমান কি ছিল? 1। এ সমান 1। তাহলে 1 বসাবো। বলেন তো 1 কোথায় বসাবো? ওই ফাংশনের জায়গায় না? ফাংশন কোথায়? এই যে এখানে, এখানে। তাহলে -2 ইন্টু 1 প্লাস 3, তারপর ফাংশনটা ছিল 5 ইন্টু 1 -2। তাহলে এই যে ফাংশনটা আমার এখানে এবং এখানে মানগুলো বসালাম, 1 বসা দিলাম। তাহলে মানটা কত আসে? এখানে আসে 1 আর এদিকে আসে 3, 1/3। আচ্ছা, একইভাবে এফ অফ বি এর মান বের করবো। এফ অফ বি ইকুয়াল টু, এফ অফ বি মানে কি? বি মানে 4। আবার আগের মতো মান বসাবো। তাহলে মান কত আসে? এখানে 8 এদিকে 5, নিচে হচ্ছে 18। তাহলে বলেন এফ অফ এ আর এফ অফ বি কি সমান হয়েছে? স্যার -5 হবে না এখানে? -5 হবে। -5 হবে না? ও হ্যাঁ, হ্যাঁ -5 হবে। তো এফ অফ এ ইকুয়াল নট এফ অফ বি, দুটো সমান হয়নি। তাহলে বলেন তিনটে শর্ত কি ফুলফিল করছে না আমাদের? 1 2 3, এফ অফ এ ইকুয়াল নট এফ অফ বি, শর্ত তিনটাই কি করছে? আমাদেরকে ফুলফিল করছে না? তাহলে এখন আমরা কি লিখতে পারবো? আমরা এখন ভাইয়া, সুন্দর করে, হ্যালো, হ্যাঁ বলেন বলেন। আমার এই কনফিউশনটা দূর হচ্ছে না। এই যে বললেন যে 11/5x - 2 হোল স্কোয়ার, এখানে 2 বানাইতে হবে। তাহলে আমি যদি এখানে 0.4 বসাই, তাহলে তো এটা 2 হয়। আরে ভাইয়া, ওইখানে 0.4 শর্ত আপনি তো 1 কোথায় আর 4 বসাবেন? দেওয়া আছে, আপনি 0.4 দিবেন 0.4 কিভাবে? আপনি কোথায় পাবেন? আপনাকে 0.4 সুযোগ দিছে আপনাকে? আপনাকে দিছে 1 4। তাহলে 1 থেকে শুরু 4 পর্যন্ত। তো ও 0.4 টা আচ্ছা 1 এর আচ্ছা। নিচে হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তাই। হ্যাঁ, সেটাই বুঝতে হবে। ওকে। না হলে তো যে কোনো কিছুকে আমরা 0 বানিয়ে দিতে পারি ইচ্ছে ইচ্ছে করে। আচ্ছা, তাহলে আমরা এখন যেহেতু সবগুলো শর্ত ফিল আপ করলো, এখন আমরা লিখতে পারি চাইলে সরাসরি কি থিওরেমটা অ্যাপ্লাই করব। সরাসরি থিওরেমটা অ্যাপ্লাই করব। ওই যে আমাদের থিওরেম কি ছিল? এফ অফ বি মাইনাস এফ অফ এ, বি মাইনাস এ, এফ অফ প্রাইম সি। মানগুলো বসান। এফ অফ বি সমান কি পেয়েছি? -5/18। এফ অফ এ সমান পেয়েছি 1/3। বি সমান পেয়েছিলাম 4। এ সমান 1। এফ অফ প্রাইম সি এর মান কিন্তু পাইনি। এফ অফ প্রাইমে সি এর মান কি বের করা যায় না? ভাই 130 ওখানে প্লাস হবে না? হ্যাঁ, কোথায়? 130 ওখানে, যেহেতু আমাদের এ ভ্যালু -1/3 পাইছি, আর এই মাইনাসে প্লাস হবে না? এফ অফ বি এর মান -5/8 বসালাম। এফ ওই অফ মানে এর মান, এর মান কি ও আচ্ছা, মাইনাস? ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। ঠিক আছে। এফ অফ প্রাইম সি, চল এফ চল। অফ প্রাইম সি কোথায় পাবো? এফ অফ প্রাইম কোথায়? এই দেখেন, এফ অফ প্রাইম হচ্ছে এখানে। তো আমরা যদি এখানে এক্স এর জায়গায় সি বসাই, তাহলে যেখানে এক্স সেখানে কি বসাবো বলেন তো? সি বসাবো। ঠিক আছে? তাহলে যেখানে আমার এক্স সেখানে কি বসাতে হবে? সি বসাতে হবে। এফ অফ প্রাইম সি, এফ অফ প্রাইম, প্রাইম যে ফাংশনটা আছে, জাস্ট এক্স এর জায়গায় সি বসালেই ফাংশন চলে আসলো। -11/5c - 2 হোল স্কয়ার। এটা সরাসরি কোথায় বসাবো? এখানে। এটা কি ডিফারেন্সিয়েট করার পর এটা বসাবো আর কি? অবশ্যই যে এফ ও প্রাইম না, এফ ও প্রাইম মানে কি? ডিফারেন্সিয়েট
ফাংশনটা আর কি, সেখানে মানটা বসাবো আমরা। তো এখানে পাচ্ছি 5c মাইনাস 2 হোল স্কয়ার। এই হচ্ছে আমরা সবগুলো মান পেয়ে গেছি। এখান থেকে আমাদের বলুন তো কি বের করতে হবে? প্রশ্ন কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ c। তাহলে এই যে সিটা, এই সি এর মানটা বের করতে হবে। তাহলে এবার আপনারা একটু এখানে ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেশন গুলো আপনি নিজেরা করবেন, আমি সব চলে যাচ্ছি। 5c মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল টু 54। ক্যালকুলেশন করার পর এই লাইনটা আসবে, এখান থেকে আমরা এটাকে এই মাইনাস বি হোল স্কয়ার সূত্রে অ্যাপ্লাই করলে আমরা এটা পাবো। 54 কে লেফটে আনলে এটা পাওয়া যাবে। তো এটাকে যদি আমরা মিডল টার্ম করি, অথবা যদি আপনি ক্যালকুলেটরে বসান, ক্যালকুলেটর সলভিং ইকুয়েশনে বসান, সি এর দুইটা মান আসবে, এটা দ্বিঘাত না স্কয়ার আছে, সি এর দুইটা মান আসবে। সি এর একটা মান পাওয়া গেল, সরাসরি ক্যালকুলেটরে বসানো হয়ে যাবে। একটা পাওয়া গেল 1.87, একটা পাওয়া গেল -1.07। ওকে, এখন দুইটা মান যদি পাওয়া যায়, কোনটা আমার আনসার হবে এটা বুঝতে হবে। এখন দেখেন আমাদের রেঞ্জ কি ছিল বলেন তো, 1 থেকে 1 থেকে 4 এর মধ্যে। তাহলে 1 থেকে 4 এর মধ্যে বলেন তো 1 থেকে 4 এর মধ্যে কোনটা আছে এখানে? 1.87। 1.8 প্রথমটা তাহলে 1.87। আমাদের আনসার হচ্ছে সি এর ভ্যালু 1.87। অঙ্ক এখানে শেষ। তাহলে আমাকে বলেন, অঙ্কগুলো কি কঠিন? ম্যাথ কঠিন না ভাই, এখন এইটার শাসন দাও কি ম্যান সি দিয়া মানে কি কি গড় কিসের গড় বের করতেছি আমরা? আচ্ছা আচ্ছা, ভাই সলভ সাউন্ড গুলো জন্য তো কাইন্ডলি 1.8 হ্যাঁ, সাউন্ড গুলো কাইন্ডলি অফ করে দিই আমরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। স্যার এখানে থিওরাম অ্যাপ্লাই করার পর যদি সরাসরি ক্যালকুলেটরে বসে মান বের করি হবে না প্রথম লাইন থেকে? হ্যাঁ, এখানে কোথায় কোথায়? ও আচ্ছা, বুঝছি, যদি এখান সলভ থেকে ফাংশন করা হয় হ্যাঁ করেন, হ্যাঁ কোনো তাহলে সমস্যা নাই, প্রথম লাইনে। কোনো সমস্যা না। আপনি সরাসরি এখান থেকে সলভিং ইকুয়েশন পেলে সি এর মান বের করেন, কিন্তু এখানে সি এর মানটা এখানে সরাসরি এইভাবে শুধুমাত্র আসবে না। একটাই কারণ আমি বলি, কারণ এখানে 5c মাইনাস 2 হোল স্কয়ার আছে, তো সি এর মান দুইটা নাও আসতে পারে। ক্লিয়ার? সি এর মানটা কি আসে দেখেন, একটা আসে 1.869। এই একই কথা, তাহলে 1.87 চলে আসছে। ঠিক আছে, সরাসরি বের করতে পারবেন, সমস্যা নেই। তাহলে এই অঙ্ক এই থিওরেমে আমরা বুঝতে পারলাম সি এর মানটা পাওয়া গেছে। সি এর ভ্যালুটা কি? সি এর ভ্যালুটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যেটা অবশ্যই রেঞ্জের ভিতরে থাকবে, রেঞ্জের মধ্যেই থাকবে। স্যার একটা ম্যাথে সাধারণত কয়টা ফাংশন দেওয়া থাকে? একটা ম্যাথে একটাই ফাংশন দিবে, একটা ফাংশন মানে একটা ম্যাথ, কারণ একটা ফাংশনের জন্য কি একটা ম্যাথ করছি না আমরা এখন? এখানে তো আমরা অনেকগুলো এখানে ম্যাথ, তো আবার সলিউশন 2 সলিউশন 3 আছে। এগুলো তো অঙ্ক, একাধিক অঙ্ক তো আপনার বাসায় আপনাকে করতে হবে না, প্র্যাকটিস করতে হবে না, এই জন্য দেওয়া। কিন্তু আপনার পরীক্ষা তো ভাই একটাই আসে। লাস্টের লাইনটা একটু বুঝে দিত এখানে একটু। হ্যাঁ বলেন। এখানে মিডল টার্ম করছে, এখানে হোল স্কয়ার দেওয়া সাথে সূত্রে ফেলছে না, 5c হোল স্কয়ার হবে না যদি এটা সূত্রে ফেলে 5c, হ্যাঁ মানে 5c, মানে 25 সি স্কয়ার হবে আর কি। 5 এর পুরো স্কয়ার থাকবে না, অর্থাৎ s এর 25 মাইনাস সি করবে স্কয়ার ও এরকম আচ্ছা আচ্ছা, নাকি? 20c ক্যালকুলেশন করার পরে মাইনাস ঠিক আছে, না 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 ঠিক এটা আছে, তো এটা তো সিম্পলিফাই করার পরে আসছে, আমি তো ডিরেক্ট লিখে দিছি। এটা আমি তো এক লাইন সি করছি না, এটা এটা তো ধরুন ওই উভয় পাশে 5 দিয়ে ভাগ করে দিছি আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, আমাদের এরকম অঙ্ক কত মার্কসের জন্য আসে? এগুলো হচ্ছে 6 নাম্বার 7 নাম্বারের জন্য আসে, 6 বা 7। ঠিক আছে, ছোট আর অঙ্ক। ভাইয়া আমার একটা প্রশ্ন হ্যাঁ ছিল। জি বলেন, প্রশ্ন কি? এফ প্রাইম সি এর বিষয়টা আমাকে একটু পুনরায় বুঝিয়ে দিবেন, এটা কিভাবে প্লিজ পাইছি? আরেকবার বলবেন। এফ প্রাইম সি, জি জি, এফ প্রাইম সি, এফ প্রাইম সিটা কিভাবে আসছে? জি জি, এটা কোথা থেকে বের করলাম, মান আচ্ছা কি আচ্ছা, দেওয়া আছে? দেখেন দেখেন, এফ অফ প্রাইম মানে কি? এফ অফ প্রাইম মানে ডিফারেন্সিয়েট ফাংশনটা, এই যে এফ অফ প্রাইম, তাহলে এফ অফ প্রাইম মানে হচ্ছে এই ফাংশনটা যেটা পেয়েছি আমরা। তাহলে আমরা তো এখানে পাচ্ছি এফ অফ প্রাইম এক্স, কিন্তু লাগবে হচ্ছে এফ অফ প্রাইম সি। তার মানে শুধু পার্থক্যটা ঠিক কি, আছে, যেখানে বুঝতে পারছি। এক্স সেখানে সি বসাতে দিলে কাজ শেষ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ জি বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বাই মেইন ভ্যালু থিওরাম উই নাও দ্যাট যেটা লিখছেন, ওটা কি সূত্রই আমাদের যে সূত্র ইয়ে সূত্র হ্যাঁ সূত্র, এটাই থিওরেমটা, এটাই সূত্রটা, এটাই আমরা অ্যাপ্লাই করে ম্যাথ বের করতে পারবো।
কিন্তু এটা অ্যাপ্লাই করতে হলে ভাইয়া আগে আমার 54 আসতেছে না। আহ, আপনার কাছে কি আসছে না? 54 যে fc মাইনাস 2 হোল স্কয়ার ইকুয়াল 54 ওটা আসতেছে না। কেন আসবে না? এগুলো না আসার কিছু তো নাই, আসবে আসবে। কোনো জায়গায় ভুল আচ্ছা করছেন। ভাইয়া, জি, হ্যালো, হ্যাঁ বলেন। যদি যদি এই তিনটে শর্ত পূরণ না হতো তাহলে সেক্ষেত্রে এই যে সেক্ষেত্রে এই তিনটে থিওরেম অ্যাপ্লাই করা যাবে না। এরকম অঙ্ক আছে তো, আমি আপনাদেরকে আমি দেখাবো। যেমন এরকম অঙ্ক আছে যেখানে অ্যাপ্লিকেবল কিন্তু সেক্ষেত্রে না, অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? সেক্ষেত্রে নিচের ফাংশনটা কি হবে? যেমন f f of b minus f of a equal to b minus a f of times a। এই ক্ষেত্রে কি এটা কোনো ভেরিফিকেশন আসতো, মানে আমাদের কিছুই তো না, এই শর্তটা পূরণ করতে হতো। এটা শর্তটা ফিল আপ করার জন্য এফ অফ এ এফ অফ বি সমান হবে না তা এটা ফিল আপ করতে প্রমাণ করার জন্য আমরা এই মানগুলো বের করছিলাম, যে দুইটা মান আচ্ছা, এরকম আসছে না। এই তিনটা ল সবসময় থাকবে আর কি, যে প্রমাণ করার ক্ষেত্রে এটা হ্যাঁ, প্রমাণ কি? আমাদের দেখাতে হবে, এই যে দেখালাম এই দুইটা মান সমান না, তার মানে প্রমাণ হলো। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা, আমি আরেকটা অঙ্কে যাই, তাহলে আমরা আচ্ছা আরো ভাই, ক্লিয়ার। মেন ভ্যালু থিওরেমটা আমরা কিসের জন্য মানে বের করতেছি, আর এটা হচ্ছে কোন মানে একটি কি কাজে ফাংশনের লাগে? গড় মান বের করার জন্য, গড় মান, গড় ভ্যালু বের করার জন্য, ঠিক আছে? মানে এটা আমাদের কি কাজে লাগে বাস্তব ক্ষেত্রে? বাস্তব ক্ষেত্রে এটা এখন বুঝবেন না, এটা নর্মালি যে কোনো একটা ফাংশন আমরা যখন ম্যাথমেটিক্যালি কোনো কিছুকে গবেষণা করি বা কাজ করি, তখন আমাদের একটা থিওরেম আরেকটা থিওরেমকে কাজে দেয়, হেল্প করে। তো এই থিওরেমটা আমাদেরকে অন্য অন্য একটা থিওরেমে হেল্প করবে, এই জন্য কাজ করা। কোনো ফাংশন নিয়ে যখন কাজ করব, সেখানে অনেক সময় অ্যাভারেজ ভ্যালু প্রয়োজন হয়, গড় মান দরকার হয়, তখন আমরা এটা অ্যাপ্লাই করি। এটা অ্যাপ্লাই করা যায় বা রোলস থিওরেম অ্যাপ্লাই করা যায়, কিন্তু বাস্তব ক্ষেত্রে সরাসরি যদি বলেন মেশিন পত্র, এগুলো তো বুঝতে পারবেন না। ও, আমি বুঝতে পারছেন? চ্যাটজিপিটি সার্চ দিলাম, এখন তোমার বললো যে ডাল হিসেবে ব্যবহার করে, ডালের গড় ডাল হিসেবে। আচ্ছা, আমি ঠিক আছে, আমি আপনাদের গ্রাফটা দেখাই, বুঝতে পারবেন। কথা বললে কথা বাড়ে আর কি, সমস্যা এখানে, সমস্যা আমি দেখেন বুঝেন কিনা দেখেন। দেখেন আমাদের এখানে এটা ছিল ফাংশন, ঠিক আছে, এফ অফ এক্স, আর এটা হলো এক্স, আর আমাদের এখানে শুরু করতে থেকে ওয়ান থেকে শুরু, তো এ, এটা হচ্ছে আমার কি এ, আর এটা আমার জন্য কি ফোর, হচ্ছে আমার জন্য বি, তাহলে এ থেকে বি পর্যন্ত। তো এটা আমার জন্য কি ওয়ান টু এক্স কি সি, মানে সি এর মানটা যেখানে, সেখানে আমরা ডিফারেন্সিয়েট ভ্যালু পাবো এই জায়গায়। বুঝতে পারছেন? ঢাল পাইছেন? হুম, এটা এই ঢালটা বের করার জন্য সি মানে হচ্ছে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা কনস্ট্যান্ট ভ্যালু ওয়ান, যা আপনার রেঞ্জের ভিতরে থাকতে হবে, ওয়ান থেকে ফোর থাকতে হবে, বা যে রেঞ্জ দিবে তার ভিতরে থাকতে হবে সি এর মানটা, যেখানে আপনি সি এর মান একটা না ঢাল পাবেন, হ্যাঁ ঢাল পাবেন, এটাই আর কিছু না। ঢালের এই সি এর মান দিয়ে কি আমরা ঢালের মান পাবো? হ্যাঁ, ঢালের মানটা পাবেন, মানে অর্থাৎ ডিফারেন্সিয়েবল মানটা পাবেন আর কি, ডিফারেন্সিয়েবল মানটা পাবেন, এটাই। ঠিক আছে, তাহলে আমি আরেকটা অঙ্কে যাই, আহ, তো আমরা আরো ক্লিয়ার হবো। সবগুলো অঙ্ক একই রকম, আমাদের শুধু তিনটা শর্ত ফিল আপ করতে হবে, তারপর ব্যাস হচ্ছে বলেন। সি এর মানটা হ্যাঁ, ওটা ওই ওই সূত্র ফেলে বাইর করেছেন। হ্যাঁ, সেম সি এর তো হ্যাঁ, এটা সরাসরি মিন সূত্র ভ্যালু ফেলে থিওরেম, এই যে এই ক্যালকুলেটর দিয়ে সলভ করলে আসে দুইটা মান আসে, হ্যাঁ একটা মিন ভ্যালু থিওরেম দিয়ে আমরা 1.83 মাইনাস। সরাসরি ক্যালকুলেট করে দিয়েছি, সলভিং ইকুয়েশনে মান চলে আসছে। ঠিক আছে, আমরা আরেকটা অঙ্কে দেখি কি করা যায়। এই অঙ্কটা যেমন 2 নম্বর অঙ্কটা 2x মানে স্কোয়ার, এটা আরো ইজি। এবার দেখি, এবার আপনার একটু হালকা সামারি করি, বা নিজের অঙ্কগুলো করতে পারবেন। যেমন 2 নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা আছে, সাউন্ডগুলো খালি বন্ধ রাখেন। 2x মাইনাস এক্স স্কোয়ার এফ অফ এক্স ইকুয়াল টু, ফাংশন দেওয়া আছে এটা, আর ক্লোজ ইন্টারভ্যাল 0 1, তার মানে এখন কিন্তু a এর মান হচ্ছে 0, b এর মান হচ্ছে 1। তাহলে আমরা যখন এরকম দেখব, মনে করেন এটা কন্টিনিউ, প্রথম কাজ কি কন্টিনিউয়াস কিনা দেখানো, ফাংশনটা কি 2x মাইনাস এক্স স্কোয়ার। আপনি যখন দেখবেন এই টাইপের কোনো ফাংশন আছে, এগুলোকে বলা হয় বহুপদী ফাংশন, বহুপদী ফাংশন, অথবা এটাকে ইংলিশে বলা হয় পলিনোমিনাল ফাংশন।
পলিনোমিনাল বা বহুপদী ফাংশন। এই যে এই একটা পদ, এই একটা পদ, প্লাস মাইনাসের আগে পরে যেগুলো থাকে সেগুলো কি একটা পদ। এটা তাহলে এই ফাংশনটা কি একটা বহুপদী ফাংশন। তাহলে যখন কোনো ফাংশন বহুপদী হবে সব সময় সেটা কি হবে? কন্টিনিউয়াস হবে। চোখ বন্ধ করে এটা কি হবে? কন্টিনিউয়াস হবে, কারণ তার এখানে কোনোভাবে 0/0 সম্ভাবনা নাই, ইনফিনিটি আসার সম্ভাবনা কি থাকে না। যে কোনো মান বসান এই ধরনের ফাংশন গুলোতে আপনি একটা একটা ভ্যালু পাবেন। এখানে কোনোভাবে তো আপনার ইনফিনিটি অথবা 0/0 আসার কোনো পসিবিলিটি নাই। ক্লিয়ার? কারণ এটা কি বহুপদী ফাংশন। ওকে, তো যে কোনো বহুপদী ফাংশন কি হবে? সরাসরি কন্টিনিউয়াস হবে। তাহলে আমি যদি এইভাবে দেখাই এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4, এটা কি ফাংশন? বহুপদী ফাংশন। এটা কি হবে? কন্টিনিউয়াস এবং ডিফারেন্ট, দুটাই কন্টিনিউয়াসও হবে, ডিফারেন্সিয়েবল। চোখ বন্ধ করে কন্টিনিউয়াসও হবে, ডিফারেন্সিয়েবল হবে। যদি এরকম থাকতো 6x4 মাইনাস 4x কিউব মাইনাস 2x, কি ফাংশন এটা? কন্টিনিউয়াস ফাংশন। ওকে, সুতরাং এখানে যদি ভাই আমরা জিরো বসাই ফাংশনটা, এটা তো জিরো আসবে। তো মান জিরো জিরো আসুক, জিরো একটা ভ্যালু না, জিরোটা ভ্যালু না, জিরো আসতে পারে, সমস্যা কি? জিরো আসতে পারে, সমস্যা নেই, কত হচ্ছে রিয়েল ভ্যালু। ভাই হ্যাঁ, তো বহুপদী মানে আমাদের ইনপুটের পাওয়ারগুলি কন্টিনিউয়াস এক একটা কম থাকে এরকম টাইপের। না ওটা পরে, আগে এটা বোঝায়। তাহলে আমরা বুঝতে পারলাম বহুপদী ফাংশন সবসময় কি হবে? কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবল হবে, এটা টেনশন নাই। তাহলে দেখেন এখানে যেভাবে বলছে, প্রথমে কি লিখছে? লিখছে এফ অফ এক্স ইজ পলিনোমিনাল ফাংশন, এটা লিখতে হবে। বাইরে কিভাবে বুঝবো যে এটা বহুপদী? এতক্ষণ কি করলাম? পদ বুঝে, এটা একটা পদ, এটা একটা পদ, দুইটা পদ, একাধিক পদ না? একাধিক পদ থাকলে কোনো ফাংশনে এটা হচ্ছে বহুপদী ফাংশন। বহুপদী ফাংশন হবে কি হবে? কন্টিনিউয়াস হবে। তাহলে আমরা কি লিখলাম? এফ অফ এক্স ইজ পলিনোমিনাল ফাংশন, সো দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। ব্যাস, 2 নম্বর, নর্মালি এইভাবে লিখে দিলেও হবে, সমস্যা না। এফ অফ প্রাইম এক্স, সরি, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। কেন? অথবা এভাবে লিখতে পারেন, এফ অফ প্রাইম এক্স ইজ পলিনোমিনাল, আবারও সেম। কারণ দেখেন এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট কি হবে? 2 মাইনাস 2x হবে না? দেখেন তো কি হয়েছে? আবারও কি পলিনোমিনাল। তাহলে এফ অফ প্রাইম এক্স পলিনোমিনাল, সো এটাও কি ডিফারেন্সিয়েবল। কাইন্ডলি সাউন্ডগুলো বন্ধ রাখতে হবে, ডিফারেন্সিয়েবল। তাহলে আমরা কি বুঝলাম? 1 নম্বর হচ্ছে পলিনোমিনাল লেখে সরাসরি কন্টিনিউয়াস, পলিনোমিনাল লেখেই ডিফারেন্সিয়েবল। এখানে আপনার কোনো কিছু প্রমাণ করার দরকার নেই, মান বসানোর দরকার নেই। যে কোনো ফাংশন একাধিক পদ থাকলে এটা বহুপদী, সেখানে আমরা সরাসরি কন্টিনিউয়াস ফাংশন এবং ডিফারেন্সিয়েবল। কিন্তু 3 নম্বরটা আপনাকে মান বসিয়ে চেক করতে হবে এফ অফ এ এফ অফ বি সমান হয় কিনা। সেটার জন্য কি করতে হবে? মান বসাবেন। একবার এক্স এর জায়গায় 0 বসাবেন, আর একবার এক্স এর জায়গায় 1 বসাবেন। দুইটা মান যদি সমান না হয় তাহলে এফ অফ এ ইকুয়াল নট এফ অফ বি হবে। তাহলে 3টি শর্ত ফিল আপ করলো, এবার আবার থিওরেম অ্যাপ্লাই করবেন, সি এর মান বের করবেন, কাজ শেষ। তো 3 নম্বরটা এফ অফ এক্স এর মান দেখেন, এফ অফ 3 নম্বর যে অঙ্কটা আছে সেখানে কিভাবে আছে? এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এখানে কিন্তু একটা ফাংশনটা অসম্পূর্ণ হিসেবে আছে। তখন কি করবেন? আগে আগে আপনি গুণ করে ফেলবেন। কি করবেন? গুণ করে ফেলবেন। তো যখন আপনি গুণ করে ফেলবেন তখন ফাংশনটা ডেভেলপ হবে না? দেখতে কেমন হবে? এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x, অর্থাৎ এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x। বলেন তো এটা কি ফাংশন? বলেন, বহুপদী। এটা কি বহুপদী। বহুপদী বা পলিনোমিনাল। সুতরাং আগের অঙ্কের মতো বহুপদী। কোনো পার্থক্য নেই, আগের মতোই করবে, একই রকম। এবার আমি আরেকটা অঙ্ক দেখাই, যে অঙ্কটা একটা অঙ্ক দেখাই, তাহলে আপনার অঙ্কগুলো বুঝছেন না সেগুলো বলে পারবেন।
লাস্টের জন্য 3 নম্বর শর্তের জন্য কি আমাদের এক্সট্রা করে কিছু টেক্সট লিখতে হবে, না জাস্ট এটা লিখতে লিখে দিয়ে হবে না, এফ অফ এ ইকুয়াল নট এফ অফ বি লিখে দিলে হয়, ব্যাস। স্যার এই ম্যাথ গুলোকেও স্যার ওই সি এর মান বের করতে হলে তো ডিফারেন্সিয়েট করতে হবে না? ডিফারেন্সিয়েট তো আপনার করতেই হবে, কারণ ফাংশন অফ ওই সি এর মান কারণ যেটা, ডিফারেন্সিয়েবল দেখাতে গেলে ডিফারেন্সিয়েট করতে হবে না। এখানে তো স্যার পলিনোমিনাল যেহেতু আছে ডিফারেন্সিয়েবল তো আমি লিখে দিতে পারতেছি, কিন্তু ওটা আবার পরে করতে হবে নাকি? হ্যাঁ, পরে করতে হবে, ওই যে সূত্র থিওরেমে তো লাগবে, আচ্ছা আচ্ছা। থিওরেমে লাগবে তখন করতে হবে। আগের মতো করলে হবে না? আগের মতো বলতে মানে ওই যে আগের আগের হ্যাঁ, মতোই তো প্রথম করবেন। প্রথমটা করছি আর কি। আচ্ছা, আমি 3 নাম্বার অঙ্কে চলে আসবো। 3 নম্বরটা দেখেন, 3 নম্বর অঙ্কটা হালকা একটু নতুন নতুন আছে। 3 নম্বর অঙ্কটা যদি করেন, এর মতো অনেকগুলো অঙ্ক পরীক্ষা আসে এগুলো, হ্যাঁ, এটা পরীক্ষা, এটা এপ্রিল আপনাদের পরীক্ষা আসছিল, সবাই একটু সাইলেন্ট থাকি, আমি অঙ্কটা বুঝাই। আজকে না করাটাই ভালো হবে আর কি। না না, এটা থিওরামটা তো সে একই, মানে একই রকম, এখানে তো আবার নতুন করে করার কিছু নাই। আগামী ক্লাসে আমরা রোলস থিওরামে যাব, এর শেষ করে দিচ্ছি। এই অঙ্কটা করলে এই থিওরাম শেষ, এই থিওরাম আর কিছু নাই। এফ অফ এইচ ইকুয়াল টু, একটা অঙ্কের জন্য যদি থিওরামটা রেখে দিই কেমন হবে, অসম্পূর্ণ থেকে যাবে না? এটাতে নতুন করে কিছুই নাই, মানে হালকা একটু ডিফারেন্স করে দেখাবো, তাহলে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারবেন, না হলে অসম্পূর্ণ থেকে যাবে। ওকে, এই অঙ্কটা পরীক্ষা আসছিল এপ্রিল 18-তে। আমরা এই অঙ্কটা এখন করবো। প্রথমত আসেন, বের করতে হবে কি দেখি একটা, বের করতে হবে এখানে থিটার মান। ওকে, থিটা মানটা বের। তাহলে আমার যে মানটা দেওয়া আছে এখানে, যে ফাংশনটা দেওয়া আছে এখানে, থিটা কিন্তু আছে, থিটা এখানে আছে, থিটা মানটা বের করতে হবে। তাহলে আমাদের এখন এখানে আর কি মান দেওয়া আছে, থিটার মানটা অবশ্যই কি জিরো থেকে বড় এবং 1 থেকে ছোট হইতে হবে। থিটার মান যে মানটা বের করবো আমরা, সে মানটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে এবং 1 থেকে ছোট হইতে হবে। যদি কোনো কারণে 0 থেকে মানটা ছোট হয়ে যায়, তাহলে আমার অঙ্ক ভুল হয়নি। আচ্ছা, এখানে আবার এইচ এর মান দেওয়া আছে 1, এন্ড এফ অফ এক্স ফাংশন দেওয়া আছে, ফাংশন হচ্ছে এটা। অঙ্কের মূল জিনিসটা হচ্ছে ফাংশনটা, সেটা দেওয়া আছে এখানে। এখন আমাদের এই টাইপের যে ম্যাথ গুলো দিবে, আমাদের প্রথম কাজ কি হবে, এই যে ভ্যালুটা বা যে গিভেন ডেটা দেওয়া থাকবে, প্রত্যেকটা মান বের করে নিতে হবে। যেমন এই মানটা আগে বের করবেন, এফ অফ এইচ, এফ অফ জিরো, এফ অফ প্রাইম, এই প্রত্যেকটা মান আপনি আগে বের করবেন। যে কোনো অঙ্ক এই টাইপের যে ম্যাথ গুলো দিবে, আগে সবগুলো মান বের করবেন, বের করে জাস্ট এই জায়গায় মানগুলো বসাই দিবেন। তাহলে আমি একটা একটা করে সবগুলো মান বের করবো। আর এটা থেকে বুঝবো কিভাবে যেটা মেন ভ্যালু থিওরেম? এটা মিন ভ্যালু থিওরেম না, কিন্তু এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আসে। ওকে, মানে মেইন ভ্যালু থিওরেমের সাথে এই অঙ্কগুলো পরীক্ষা আসে, যার কারণে আমরা এই অঙ্কগুলো করব। আচ্ছা, আচ্ছা ভাই, স্কয়ার বাই এটা কি 21 নাকি ফ্যাক্টরিয়াল? এটা ফ্যাক্টরিয়াল। আচ্ছা, ঠিক আছে। গিভেন আমার ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স 5/2 দেওয়া। তাহলে প্রথমে কি বের করতে হবে, এফ অফ এইচ বের করবো ধরেন। তাহলে এক্স এর জায়গায় এক্স এর জায়গায় কি বসবে, এইচ বসবে। তাহলে যেখানে আমার এক্স সেখানে এইচ, তাহলে একটা মান পাইলাম। এফ অফ জিরো বের করতে হবে, তাহলে যেখানে এক্স সেখানে জিরো, তাহলে 1 এর উপর পাওয়ার যাই হবে সেটা কি হবে, 1 হবে। দুইটা মান পাইলাম। এফ অফ প্রাইম, আচ্ছা এফ অফ প্রাইম যদি বের করতে চান, আগে ডিফারেন্সিয়েট করতে হবে না, কাকে বলেন তো? এফ অফ এক্স কে। তাহলে এফ অফ প্রাইম এক্স ডিফারেন্সিয়েট করলে বলেন তো এটা কোন রুলে যাবে? পাওয়ার রুল না? পাওয়ার রুল। তো পাওয়ার সামনে আসবে, সেই পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হবে।
এবং যেহেতু ভিতরে এটা শুধু এক্স না, তাকে আবার ডিফারেন্সিয়েট করলে -1 আসবে। তাহলে পাচ্ছি আমরা 5/2 1 - x, 5/2 থেকে -1 বাদ দিলে কি হয় 3/2। ওকে, তাহলে আমরা এই মানটা পাইলাম। এটা কি f অফ প্রাইম x এর মান পেয়েছি, কিন্তু আমরা কি f অফ প্রাইম 0 এর মান পাইনি। তাহলে এখন বসাবো f অফ প্রাইম 0, যেখানে x সেখানে কি 0, তাহলে -5/2 1 - 0 3/2। তো 1 এর পাওয়ার যাই হোক সেটা 1 এ, তাহলে -5/2। এটা আমার 3 নম্বর মান। এভাবে সবগুলো মান বের করতে হবে। এরপর কি বাকি আছে f অফ ডাবল প্রাইম। তো f অফ ডাবল প্রাইম মানে আগে দুইবার ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। একবার তো অলরেডি করছি আমরা, তো সেকেন্ড ডিফারেন্সিয়েট করব। কোনটাই করব? ওই ফাংশনটাই। বলেন তো কি আসে, এখানে কি ছিল? -5/2 সহগ ছিল, আবারও পাওয়ার রুল, পাওয়ার সামনে আসবে, আবার সেই পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, আবারও -x কে বিভাজ্য করলে -1 হয় চেইন রুলের জন্য। মাইনাস মাইনাস প্লাস, এদিকে 4 এদিকে 15, আর 1 - x এখানে থাকে কত 1 2 2 1 1 - x। ওকে, তাহলে এটাই আমাদের আনসার আসে f অফ প্রাইম ডাবল প্রাইম x এর মান। বলেন তো এখন কি বসাবো x এর জায়গায়? থিটা 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 এইচ, থিটা এইচ, অনেকে থেকে হেজ বলে নাকি, তাহলে এটা হেজ বলে ওটা এইচ বলেন, সমস্যা নাই। বসালাম 15/4 1 - থিটা এইচ। ওকে, তাহলে এ হচ্ছে ভাই, আমরা, হ্যাঁ বলেন। ভাই ওইখানে তো হাফ হওয়ার কথা না উপরে? উপরে এখানে হ্যাঁ, সেকেন্ড ডেরিভেটিভ হবে স্যার। হাফ হওয়ার কথা তো। হ্যাঁ হ্যাঁ হাফ হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে আমরা মানগুলো এখন কোথায় বসাবো? সবগুলো যে ডাটা দেওয়া ছিল সেখানেই বসে দেব। তাহলে নাও f of 0 plus h f of prime 0 plus h square 2 factorial f of double prime theta h। মানগুলো আর এখানে ছিল তো f of h ছিল, সরি। ওকে, f of h সমান, ওকে, তাহলে মানগুলো বসাই। f of h এর মান কি পেয়েছি? নাম্বার মানটা 1 - h 5/2, 1 - h 5/2। ওকে, f of 0 এর মান কি পেয়েছি বলেন তো? f of 0 হচ্ছে 1। f of prime 0 এর মান কি পেয়েছি? -5/2। 2 factorial মানে 2। f of double prime theta h মানে পেয়েছি 15/4 1 - theta h half। তাহলে জাস্ট আমরা কি করলাম, মানগুলোকে বসালাম। h এর ভ্যালু কি দেওয়া আছে না বলেন তো কোশ্চেনে? h সমান কি 1 দেওয়া দেওয়া আছে? h সমান 1। তাহলে 1 বসাবো। এখানে যদি 1 বসাই -5/2, এখানে 1 বসালে নিচে 8 উপরে 15, এখানে শুধু থিটা। বাস, যেহেতু আমাদের শুধুমাত্র থিটার মানটা দরকার, আমরা চাইলে সরাসরি ক্যালকুলেশন ওই ক্যালকুলেটর ফেলে দিলে হবে, অথবা আমি আগে 1 - থিটা হাফটাকে বাম পাশে নিয়ে এসে যে কোনো ভাবে যেভাবে ক্যালকুলেশন করেন করে থিটার মানটা দেখতে। থিটার মানটা কত আসলো? 9/25। তাহলে বলেন 9 কে যদি 25 দিয়ে ভাগ করেন এটার কি আসবে, সংখ্যা কি আসবে বলেন তো? 0 থেকে বড় 1 থেকে ছোট। একটা সংখ্যা একটা বলেন না, ক্যালকুলেটর মেশিনে দিয়ে দেখাতো কত আসে, কত আসে? 0.36 0.36। 0.36। আচ্ছা, আমাদেরকে রেঞ্জ কি দিছিল? থিটার মানটা হইতে হবে 0 থেকে 1। বলেন তো আছে না? হ্যাঁ, আছে আছে। দ্যাট ইজ আনসার। তাহলে এই টাইপের অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো দেখে আমরা অনেকে ভয় পেয়ে যাই
মানে এগুলো কি টাইপের অঙ্ক? এত সহজ অঙ্ক পরীক্ষা আসলে কথাই নেই। আপনার কাজ শুধু কি, আপনাকে যেই ফাংশনটাই দেখ না কেন, আপনি শুধু কি করবেন, এই ভ্যালুগুলোকে, হলুদ কালারের ভ্যালুগুলোকে আপনি আগে বের করবেন। বের করে সবগুলো জায়গায় বসাই দিবেন। আননোন যে ভ্যালুটা, এটা এমন হতে পারতো না, এখানে এইচ এর মান বের করা লাগতো, এইচ এর থিটা মান দেওয়া আছে, তো এইচ এর মান বের করতে হবে। এখানে থিটার ভ্যালু বের করতে বলছে। তাহলে অঙ্কগুলা সব একই রকম। এই টাইপের অঙ্ক যেমনি দেখ তেমনি পারবেন, পারার কথা। এবার আমি নাম্বার গুলো বলি, যে ম্যাথ গুলো এইটার মতো হুবহু সেম। যেমন 4 নম্বর অঙ্ক, একই অঙ্ক 4। তারপর হচ্ছে স্যার একটু লিখে দেন, স্ক্রিনশট নিব, ওকে বই আমার কাছে নাই তো। ঠিক আছে। তাহলে যে ম্যাথ গুলো এটার সাথে সিমিলার আছে, আমি এটা এখন একটু জুম আউট করেন, স্ক্রিনশট নেই। 8 নম্বর অঙ্কটা। তাহলে 8 নম্বর অঙ্কটা সেম। তাহলে 8 নম্বর অঙ্ক একই রকম। তাহলে 4 3 4 8 9 10। দেখেন 3 হ্যাঁ 3 4 8 10 সবগুলো অঙ্ক একই রকম দিলে পরে, ঠিক আছে। তাহলে বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। আর এই থিওরামটা আমার শেষ। ভাইয়া 9ও তো আছে একসাথে। হ্যাঁ 3 4 8 9 10। ও 9ও আছে, 9ও আছে, আমি বলছিলাম দেখিনি। 3 4 8 9 10 সবগুলো অঙ্ক একই রকম, একই রকম। যাই হোক, এগুলো সবগুলো কিন্তু বোর্ড প্রশ্নে আসা, দেখেন প্রত্যেকটা অঙ্ক পরীক্ষা আসছে। হ্যাঁ অনেক আগে আসছে এগুলো। যেমন ধরেন 9 নম্বর অঙ্ক 9 নম্বর অঙ্ক অনেক আগে আসছে, সেই 2009 সালে আসছে, কিন্তু আমরা কিন্তু ওটা রাখছি, কারণ যদি আসে। তারপরে আবার 8 নম্বর অঙ্ক 10 সালে আসছে, কিন্তু দেখেন 9 10 সালে আসছে, সেটা কিন্তু আবার এখন 18 আসছে। ওকে, যদি চলে আসে করতে হবে। বেশিরভাগ অঙ্ক আসে কোনগুলো, যেটা আমরা প্রথম অঙ্ক করলাম, এই টাইপের অঙ্ক বেশি আসে। এগুলো মাঝে মধ্যে আসে এবং আগে আসতো, এখন বেশি আসে কোনগুলো, মিন ভ্যালু থিওরেমে যে ম্যাথ গুলো প্রথমে করা হবে সেগুলো আসে, একই নিয়মের ম্যাথ। তো আগামী ক্লাস যেটা করাবো রুলস থিওরেম। মেইন ভ্যালু থিওরেম যারা বুঝছে, রুলস থিওরেমটা হচ্ছে 20% শুধুমাত্র পড়াতে হবে। 80% পড়া আজকের ক্লাসে আছে, আগামী ক্লাসে যা পড়াবো রুলস থিওরেমে। ভাইয়া, হ্যাঁ বলো। সরি স্যার, ওই যে এই কোশ্চেনের মধ্যে কি মেন ভ্যালু থিওরেম উল্লেখ থাকবে, যে সব মেন ভ্যালু থিওরেম? হ্যাঁ হ্যাঁ বলবে বলবে। যদি আপনাকে হয়তো মিন ভ্যালু থিওরেম বলবে, তখন মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবেন। আর যদি বলে রুলস থিওরেম, তাহলে রুলস থিওরেম অ্যাপ্লাই করবেন। এখানে এই জায়গায় অবশ্যই আপনাকে স্পেসিফিক বলে দিবে কোন থিওরেম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই স্যার প্র্যাকটিস একটা করবেন। মিনিট। রমজানে স্যার আমাদের ক্লাস কিভাবে